তো আমাদের আজকে ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। ফটোশপ তো আমরা করছি তাই না, কমপ্লিট। তো ইলাস্ট্রেটর সম্পর্কে তো মোটামুটি জানি, যেটা কি আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরের ভিতরে মেন পার্থক্য যেটা ছিল, অর্থাৎ রাস্টার গ্রাফিক্স আর ভেক্টর গ্রাফিক্স। তো ফটোশপ কি করে, রাস্টার অর্থাৎ পিক্সেল নিয়ে কাজ করে তাই না, আর ইলাস্ট্রেটর কি আমাদের ভেক্টর, যেটা পাথ নিয়ে কাজ করে। তো পাথ আর পিক্সেল এটা তো আমরা সবাই চিনি। তো ইলাস্ট্রেটর আমি এখান থেকে ওপেন করলাম। তো প্রথমে কি থাকবে, আমাদের একটা পেজ নেওয়ার দরকার তাই না। তো ফটোশপের জন্য যে পেজটা আমরা নিতাম সেটাকে আমরা কি বলতাম, ক্যানভাস। আচ্ছা, আর ইলাস্ট্রেটরের জন্য যে পেজটা নিব আমরা তাকে বলবো আর্টবোর্ড। দেখেন আমরা কাজ করতে গেলে কি তাহলে আমাদের একটা আর্টবোর্ড দরকার হবে তাই না, কারণ আমাদের কোনো ওয়ার্কিং স্পেস নাই এখন। তার জন্য আমরা কি করব, ফাইল থেকেই তো পেজ নিতাম ফটোশপে, যেমন ঠিক এখান থেকেও ফাইল থেকে নিউ অথবা কিবোর্ড শর্টকাট Ctrl+N। দেখেন আমাদের নিউ ডকুমেন্ট নামে কি একটা প্যালেট চলে আসছে না এখানে। আচ্ছা, দেখা যাচ্ছে প্যালেটটা। হ্যাঁ। তো এখান থেকে দেখেন আমাদের প্রথমে আছে কি প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলে আমাদের বিভিন্ন ধরনের পেজ আগে থেকেই সেট আপ করা আছে। যেমন আমরা ফটোশপে দেখছিলাম ইন্টারন্যাশনাল পেপার, ইউএস পেপার তাই না, আরো অনেক ধরনের পেপার দেখছিলাম। তো মূলত এখানে কাস্টম আমাদের যদি দরকার, এখান থেকে দেখেন প্রিন্টের জন্য একরকম, তারপর ওয়েবের জন্য একরকম, তারপর ডিভাইসের জন্য বিভিন্ন যে ডিভাইস গুলা দেখি আমরা, মোবাইল ট্যাব, তারপর আইপড, এই বিভিন্ন ধরনের যে ডিভাইস গুলো আছে তার জন্য এখানে বিভিন্ন ধরনের সেট আপ, তারপর ভিডিও অ্যান্ড ফিল্ম বেসিক আরজিবি, এখানে অনেক কিছু। তো আমরা মূলত কি প্রথমে, আচ্ছা প্রিন্টের জন্য যদি থাকে তো প্রিন্টের জন্যই থাকে এখান থেকে। এখন দেখেন তার নিচে কি বলছে, নাম্বার অফ আর্টবোর্ড। তো আর্টবোর্ডকে আমরা কি বলছি, যে পেজটা নিব সেটাই তো আমাদের আর্টবোর্ড বা ওয়ার্কিং স্পেস তাই না। তো নাম্বার অফ আর্টবোর্ড, ফটোশপে আমরা কয়টা ক্যানভাস নিতে পারতাম, একটাই। কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের সুবিধা কি দেখেন, আমাদের আর্টবোর্ড অনেকগুলাও নিতে পারি, অর্থাৎ অনেকগুলা পেজ নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা এখান থেকে অনেকগুলা যদি করি, দেখেন আমার এই ডান পাশে যে বিষয়গুলো আছে এগুলো এখন কি হাইড করা। তো আমরা বিষয়গুলো পরে দেখব। তো এখন আপাতত কি আমরা আর্টবোর্ড একটা নিয়ে কাজ করি। আর্টবোর্ড আমরা যদি বাড়াইতে হয় এখান থেকেও বাড়াইতে পারবো। যেমন দেখেন আমি একটা আর্টবোর্ড নিয়ে যদি এখান থেকে ওকে করে দিই, দেখেন শুধুমাত্র একটা পেজ আসছে, দেখছেন। কিন্তু এখান থেকে যদি আমি আর্টবোর্ডটা একটু বাড়াই দিই, আমি 5টা করে দিলাম ওকে, দেখেন তো 5টা পেজ আসছে না এখন। তো মূলত এইভাবে আমাদের যখন দরকার হবে আমরা এগুলো আরো দেখবো পরে। তো আমরা আপাতত এখান থেকে কি একটা পেজ নিয়ে কাজ করব। তারপর দেখেন এখান থেকে আছে কি সাইজ, অর্থাৎ সাইজ যে বিষয়গুলো ছিল, যেমন লেটার সাইজ, A4 সাইজ, বিভিন্ন ধরনের সাইজ ডিফল্ট ভাবে সেট আপ করা ছিল। তো এখান থেকে দেখেন আমাদের যে সাইজগুলো দেওয়া আছে, লেটার, লিগার, ট্যাবলেট, A4, A3, এই সাইজগুলো সম্পর্কে তো আমরা জানি তাই না। কাজ করতে গেলে যদি দরকার হয় সরাসরি আমরা সাইজ নিতে পারি বা ভ্যালুটাও দিতে পারি। তো আমি এখান থেকে লেটার সাইজ সিলেক্ট আছে। এখন দেখেন আমাদের ওয়াইড এবং হাইট, আচ্ছা হাইট ওয়াইড এই দুইটা সেট করার আগে আমাদের যে বিষয়টা আগে সেট করতে হবে সেটা কি, ইউনিট তাই না। কারণ ইউনিট সেট না করে আমি হাইট ওয়াইড সেট করতে পারবো না, করলে মিলবে না যদি ইউনিটটা এলোমেলো থাকে। তাহলে ইউনিটটা এখান থেকে দেখেন আমাদের ইউনিট কয়টা আছে, আমাদের এখান থেকে 6টা ইউনিট। আচ্ছা ফটোশপে কয়টা ইউনিট ছিল বলেন তো, কয়টা, 7টা ইউনিট ছিল তাই না। আমাদের ইলাস্ট্রেটরে ইউনিট আছে 6টা, পয়েন্ট, পাইকা, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। মূলত ইলাস্ট্রেটরে তাহলে আমরা কয়টা ইউনিট পাচ্ছি, 6টা। আপনারা কিন্তু কুইজ কুইজ প্রশ্নে এই প্রশ্নটাও করতে পারেন, ফটোশপের ইউনিট কয়টি এবং ইলাস্ট্রেটরের ইউনিট কয়টি, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এখন পয়েন্ট নিব বা ইঞ্চি নিব বা পিক্সেল নিব, কোন ক্ষেত্রে কোনটা নিব বলেন। পিক্সেল নিয়ে কাজ করব কখন, ওয়েবের জন্য বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য তাই না। আর ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। তো মূলত আমাদের এখান থেকে ইঞ্চিতেই রাখি আমরা। জি, এই পাইকারিটাও একটা একক, আমরা পাইকারি করি না কখন, যদি দরকার হয় ক্লায়েন্ট বলে তখন সেট করে নেবেন। আচ্ছা, তো আমরা এখন কি ইউনিট ইঞ্চিতে রাখলাম। এখন দেখেন আমাদের ওয়াইড এবং হাইট, দেখেন তো আমাদের যে লেটার সাইজ ছিল 8.5/11, এটা কি লেটার সাইজ না, এখানে অটোমেটিক আসে। এখন আমার যদি এখান থেকে কম বা বেশি দরকার আমরা ভ্যালুটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন দেখেন আমার ওয়াইড আছে কি 8.5 এবং হাইট আছে 11। এখন আমি চাচ্ছি আমার হাইটটাকে আমি ওই 8.5 রাখবো এবং ওয়াইডটাকে 11 রাখবো, অর্থাৎ চেঞ্জ করব।
তো আমার এখান থেকে এভাবে লিখে চেঞ্জ করার দরকার নাই। যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে একটা সুবিধা ছিল যে ভার্টিক্যাল আর হরিজেন্টাল দুই ধরনের বিজনেস কার্ড হয়, তাই না? তো এইভাবে বিজনেস কার্ডের পেজ যখন সেট আপ করবেন, আপনি যদি হরিজেন্টাল ভার্টিক্যাল পেজও নিতে চান, দেখেন আমাদের ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে এখানে। এটার কাজ হচ্ছে পেজটা আমার কি হবে, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি, আমাদের এটা হরিজেন্টাল ভাবে যেটা আমরা বিজনেস কার্ডে সেট আপ নর্মাল করছি। আর পোর্ট্রেট হচ্ছে কি, লম্বালম্বি ভাবে। তো এখান থেকে দেখেন প্রথমটা কি দেওয়া আছে আমাদের এখান থেকে। তো এখান থেকে আমরা কি ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট এই ওরিয়েন্টেশন চেঞ্জ করে আমরা কি দেখেন হাইড হোয়াইট এদের ভ্যালুটা বা স্থানটা চেঞ্জ করতে পারতেছি, অর্থাৎ সুইচের মতো কাজ করতেছে। আচ্ছা, এখন দেখেন আমাদের ব্লিড, নিচে দেখেন ব্লিডের একটা অপশন আছে। অর্থাৎ ফটোশপে কি ছিল, আলাদা করে ব্লিড নেওয়া লাগতো, তাই না? তো মূলত এখান থেকে আমরা যদি চাই একবারে ব্লিড নিব পেজের সাথে, তো ব্লিডও আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো আমাদের এখান থেকে ব্লিড নেওয়ার দরকার নেই। তারপর যদি দরকার দেখেন টপ সাইড, বটম, লেফট, রাইট প্রত্যেকটা দিকে আলাদা আলাদা করে ব্লিড নিতে পারবো আমরা। এই বিষয়গুলো যখন পেজ সেটআপের জন্য দেখবো তখন তো মোটামুটি কি এই বিষয়গুলো, অর্থাৎ পেজ সেটআপটা তো আমরা করতে পারবো সবাই। ইউনিটটা আর এখান থেকে হাইড হোয়াইট এই দুইটা চেঞ্জ করে। যে ব্লিড কিভাবে শো করে জানেন না? আচ্ছা দেখেন, আমি এখান থেকে ব্লিড নিলাম, আসছে, দেখা যাচ্ছে এইভাবে। তো আমার দেখেন এখান থেকে নতুন একটা ডকুমেন্ট বা পেজ চলে আসে, যেটাকে আমরা বলতেছি কি আর্ট বোর্ড। অর্থাৎ এখানে আমাদের ডিজাইন করতে পারবো। তো মূলত আমরা কি জানি, আমাদের এগুলাকে কি বলি, ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, মেনু বার, তাই না? তো আমাদের বিভিন্ন মেনু বার এখান থেকে আসে। দেখেন ফাইল মেনু, এডিট মেনু, প্রত্যেকটা মেনুর ভিতরে আমাদের বিভিন্ন অপশন থাকে, যেগুলোতে আমরা কি কাজের সুবিধার্থে আমরা এক এক সময় এক একটা জিনিস ব্যবহার করতে পারবো, তাই না? তো মূলত আমাদের এখান থেকে সব থেকে বেশি দরকার হবে উইন্ডো মেনুটা। কারণ উইন্ডো মেনুটা আমাদের বিভিন্ন প্যালেট থাকে বা বিভিন্ন কাজ থাকে, যে একটা একটা টুলসে যখন কাজ করবেন তাদের যে সেটিংস গুলো বা তাদের যে প্যালেট গুলো, সেগুলো আমাদের উইন্ডো থেকে আমরা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তারপর আমাদের দেখেন ফটোশপে যেমন কি বাম পাশে ছিল না আমাদের আইকন গুলা, ওই এখান থেকে, অর্থাৎ টুলস গুলা, তাই না? টুলস এর আইকন গুলা কি বাম পাশে ছিল। তো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে দেখেন আমাদের টুলস গুলা কি বাম পাশেই শো করতেছে, এটা লম্বালম্বি ভাবে। আমি যদি চাই এটা ডাবল করে দেখবো, তাহলে উপরে থেকে এই অ্যারোটা ক্লিক করলাম, অর্থাৎ ডাবল করে চলে আসছে। এখন মূলত তো এটুকু আমরা জানি। দেখেন ফটোশপ থেকে এখানে টুলস গুলা দেখা যাচ্ছে সব। আচ্ছা, কিছু ভিন্ন আছে। ফটোশপের মুভ টুলটা কোথায় ছিল, আমাদের ডান দিকে, তাই না? কিন্তু দেখেন এখানে মুভ টুলটা আমাদের বাম দিকে আছে। কিন্তু মুভ টুলের নাম কি বলতেছে দেখেন, সিলেকশন টুল। আর ডান দিকে যেটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, ফটোশপে আমরা সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন অর্থাৎ পাথ সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল ছিল, টাইপ টুলের পাশে ছিল, তাই না? তাই ছিল কিনা, মানে শেপ টুলের পাশে ছিল। তো ওইখানে যে দুইটা টুলস ছিল আমাদের, এইখানে সেই দুইটা টুলস, একটা পাথ সিলেকশন টুল যেটাকে আমরা সিলেকশন টুল বলতেছি, যেহেতু এখানে পাথ নিয়ে কাজ করব। আর একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল কি করে, অ্যাঙ্কর পয়েন্টকে ধরে মডিফাই করতে সাহায্য করে না? আর পাথ সিলেকশন টুল কি করতো, সম্পূর্ণ পাথটাকে বা অবজেক্টটাকে ধরে নড়াচড়া করার জন্য সাহায্য করতো। তো এখানেও ঠিক সেই কাজই করবে, যে আমাদের সিলেকশন টুল কি করবে, অবজেক্টটাকে ধরে নড়াচড়া করার জন্য সাহায্য করবে। আর এখান থেকে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল কি করবে, অবজেক্টের পাথকে ধরে নড়াচড়া করার জন্য সাহায্য করবে। মূলত এটুকু আমরা এখন বুঝছি তো, যে দুটা টুলস। তার নিচে আছে কি দেখেন আমাদের এখান থেকে ম্যাজিক ওয়ান টুল। ফটোশপে ছিল না? ম্যাজিক ওয়ান টুলের কাজ কি ছিল, একসাথে যদি আমরা একটা পেজ বা একটা ইমেজের ভিতরে অনেক কালার আছে, সেই কালার গুলাকে সেট মানে সিলেক্ট করার জন্য, তাই না? আচ্ছা, তো মূলত এখান থেকে আর সে রাস্টার কাজ করবে না, এখানেও সে সিলেকশন করবে বিভিন্ন ধরনের শেপের যে ধরনের কালার বা ইফেক্ট থাকবে সেইগুলা নিয়ে সে সিলেকশন করবে। তারপর দেখেন আরেকটা টুলস আছে এই পাশে, ল্যাসো টুল। অবশ্য ল্যাসো টুলের আইকনটা একটু চেঞ্জ এখানে, তাই না? তারপরে এটা ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি ছিল, কাস্টম করে অর্থাৎ কাস্টমাইজ করে আমরা যদি সিলেকশন করতে চাইতাম, তাই না? এখানেও ঠিক ল্যাসো টুল সেই একই কাজই করবে। অর্থাৎ কাস্টম করে কোনো শেপকে যদি সিলেকশন করতে চাই, তারপর ল্যাসো টুল আমাদের হেল্প করবে। তার নিচে আছে কি দেখেন পেন টুল। হয়তো পেন টুল আপনাদের একটা আছে, আমার এটা, ঠিক আছে? তো পেন টুলের কাজ তো মোটামুটি আমরা সবাই জানি, জানার কথা। টাইপ টুল, এটাও জানি। তারপর এই পাশে লাইন টুল আছে, যেটা লাইন তৈরি করার জন্য। তারপর এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, যেটা শেপ মোডে ছিল ফটোশপে, তাই তো? এখানে রেক্ট্যাঙ্গেল টুলও আছে। তারপর ব্রাশ টুল, ইরেজার টুল,
এই উপরের মেন দুইটা সেকশনের কাজ কি আমরা জানি মোটামুটি, তাই না? তারপর দেখেন নিচে, দেখেন এখানেও আমাদের কয়েকটা সেকশন আছে, অনেকগুলা সেকশন। আচ্ছা, তারপর দেখেন এখানেও কিছু টুলস আছে নতুন, তার নিচে কিছু টুলস আছে নতুন, কিন্তু এখান থেকে দুইটা টুলস আবার সেম। এখানে গ্রেডিয়েন্ট টুল আর রবার টুল, এই দুইটা টুলস আমরা চিনি, কিন্তু আর দুইটা টুল এখান থেকে নতুন। আচ্ছা, তো মূলত কি আমাদের পরিচিত অনেক টুলস এখানে আছে যেগুলোতে আমরা কাজ করতে পারবো, তাই না? বিভিন্ন শেপ তৈরি করা, বা সব থেকে মেন কি পেন টুল হলে তো আমাদের বেশিরভাগ কাজই আমরা করতে পারবো, পেন টুল আর রেক্টেঙ্গেল টুল। তারপর দেখি নিচে আমাদের অনেক ধরনের টুলস আছে যেগুলো আমরা দেখবো, অর্থাৎ কাজের জন্য আমাদের হেল্প করবে, পরবর্তীতে আমরা দেখবো। তো আমাদের এখান থেকে দেখেন, আমার এখান থেকে শেপ টুল অর্থাৎ রেক্টেঙ্গেল টুল, এই রেক্টেঙ্গেল টুল তো আমরা সবাই চিনি, তাই না? তো আমি রেক্টেঙ্গেল টুল দেখি এর ভিতরে কি কি আছে। তো মূলত যারা CS6 ভার্সন বা তার আগের ভার্সন আছেন, আমরা কি ফটোশপে মূলত এই টুলস এর উপর রাইট ক্লিক করলেই এর বাকি টুলস গুলা দেখতে পারতাম এর ভিতরে কি কি আছে, তাই না? কিন্তু এখান থেকে যারা CS6 বা তার আগের ভার্সন, তারা কি রাইট ক্লিক করলেও দেখতে পারবেন না, তাদের কি করতে হবে, এখানে মাউসটাকে জাস্ট ক্লিক করে একটু ধরে রাখতে হবে, তাহলে এটা শো করবে। জাস্ট এখানে ক্লিক করে 1 সেকেন্ড চেপে রাখলেই এটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখান থেকে যাদের সিসি ভার্সন যারা ইউজ করতেছেন, তাদের দেখবেন রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আপনি বাকি টুলস গুলা দেখতে পারবেন। তো দেখেন, তো আমরা প্রথমে রেক্টেঙ্গেল দিয়ে যদি দেখি, রেক্টেঙ্গেল টুলের কাজ কি ছিল, রেক্টেঙ্গেল ক্রিয়েট করা, তাই না? আচ্ছা, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম, দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে না কেন? অবশ্যই কালার চেঞ্জ করতে হবে বা কালার দিতে হবে, তাই তো? তো আমাদের এখানেও দেখেন দুইটা কালার, ফটোশপে দুইটা কালারের নাম কি কি ছিল বলেন তো? ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার। এখানেও দেখেন তো আমাদের সেম দুইটা বিষয় আছে না, ফরগ্রাউন্ডে আর ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এখানে আর ফরগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার বলে কোনো জিনিস নাই, এখানে আমাদের উপরে যে কালারটা আছে সেটাকে আমরা বলছি ফিল কালার। ফটোশপে ছিল ফিল কালার, শেপ তৈরি করার সময় ছিল। আচ্ছা, তাহলে এখানে নিচেরটা কি হইতে পারে বলেন তো? স্ট্রোক। দেখছেন, ফিলটা জানলে আমরা জানি যে আরেকটা স্ট্রোক কি হবে, তাই না? হ্যাঁ, আমাদের ইলাস্ট্রেটরে কি উপরে ফিল কালার, নিচে স্ট্রোক কালার। অর্থাৎ ইলাস্ট্রেটরে আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এমন ধরনের কোনো কালার চিনে না, সে জাস্ট ফিল কালার কোনটা থাকে, পাতের ভিতরে যে এরিয়াটা নিয়ে থাকে সেটাই ফিল, তাই না? আর স্ট্রোক কোনটা, এটা আউটলাইনটা। আমরা তো চিনি, আগে থেকেই ব্যবহার করছি। তো মূলত ফিল এবং স্ট্রোক, এখান থেকে আমাদের ফিল কালার কি হোয়াইট আছে, এর জন্য আমরা দেখতে পারতেছি না, তাই তো? আর আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন কালার পিকার চলে আসছে, আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, কালার চেঞ্জ হয়েছে দেখেন। আচ্ছা, তো স্ট্রোক কালার এখান থেকে আমি স্ট্রোক নিলাম। এখন প্রত্যেকটা টুলস বা প্রত্যেকটা বিষয়ের সেটিংসটা দেখেন আমাদের উপরে এখান থেকে শো করতেছে। তো স্ট্রোকে যখন আসি, দেখেন এখানে স্ট্রোকের সাইজ, আমরা স্ট্রোক নিয়েও ক্লাস করবো, এগুলা নিয়েও। তো স্ট্রোকটা আমি এখান থেকে বাড়াই দিচ্ছি, স্ট্রোকটা বাড়তেছে দেখছেন, বাড়ানো বা কমানো এগুলো আমরা করতে পারবো। তা আমার যদি এখন মনে হয় যে ফিল কালার স্ট্রোকে দিব, স্ট্রোক কালার ফিলে দিব, তাহলে আলাদা আলাদা করে চেঞ্জ করা লাগতো ফটোশপে, তাই না? কিন্তু এখানে দেখেন আমাদের ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে সুইচটা ছিল, এখানে সেই সুইচটা আছে না, যেটা কিবোর্ড শর্টকাট দেখেন শিফট এক্স দিলে আমাদের সুইচ হচ্ছে, আমরা এখান থেকে ক্লিক করলাম অ্যারোতে, দেখেন তো সুইচ হয়ে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? ব্ল্যাকের জায়গায় রেড, রেডের জায়গায় ব্ল্যাক যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো মূলত এভাবে সুইচ করে কি আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যেভাবে চেঞ্জ করতাম ফটোশপে, ইলাস্ট্রেটরও কি আমরা ফিল এবং স্ট্রোক এটাও চেঞ্জ করতে পারি। এখন দেখেন আমার এখান থেকে কি ফিল কালার থাকা অবস্থা, তো ফিলটা এখন সিলেক্ট আছে যেটা উপরে, দেখেন স্ট্রোকে যখন সিলেক্ট করবো তখন স্ট্রোকটা উপরে থাকবে, ফিলকে যখন সিলেক্ট করবো তখন ফিলটা উপরে শো করবে। এখন দেখেন এদের নিচে আমাদের তিনটা অপশন আছে, যেটা আমাদের ফটোশপেও দেখছিলাম। প্রথমটা কি বলতেছে আমাদের, কালার। অর্থাৎ কালার মানে কি, এখন এটা একটা কালার আছে বা কালার করতেছে, যেটা আমাদের ফটোশপে কি ছিল, ফিল, অর্থাৎ যেটা অ্যাক্টিভ ছিল যে কালারের জন্য। তো মিডিলের সেকেন্ডটা কি বলছে দেখেন, গ্রেডিয়েন্ট। অর্থাৎ এখন কি আমার ফিলের ভিতর কালার আছে রেড কালার, এখন আমি এখানে দ্বিতীয়টা কি বলতেছে, গ্রেডিয়েন্ট। যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, দেখেন গ্রেডিয়েন্টে যখন ক্লিক করতেছি, দেখেন তো গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছে না এখান থেকে একটা। এই পাশে দেখেন আমার গ্রেডিয়েন্ট এডিটরও চলে আসছে গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে। তো গ্রেডিয়েন্ট এডিটর তো আমরা এডিট করতে জানি, জানি না? এই স্টপের উপর কি ডাবল ক্লিক করলে আমার এখান থেকে আসবে। আচ্ছা, এখন দেখেন এখানে আমার সাদা কালো কালার শো করতেছে। আচ্ছা, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, CMYK তে করে নিই। তারপর এইবারেও ডাবল ক্লিক করলাম, এখান থেকেও CMYK কালার। দেখেন তো আবার এখানে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল না?
অবজেক্টে কি একটি গ্রেডিয়েন্ট চলে আসছে, দেখা যাচ্ছে? দেখতেছেন একটা গ্রেডিয়েন্ট আসছে এখানে। তো এইভাবে যদি গ্রেডিয়েন্ট দিতে হয় ফিল কালারে তো আমরা দিতে পারবো। তারপর দেখেন 3 নম্বরটা কি বলতেছে আমাদের, নান। নান করলে কি হবে, ফিল কালারটা নান হয়ে যাবে, তাই না? এখন দেখেন আমাদের কোনো ফিল কালার কিন্তু এর ভিতরে নাই, শুধু স্ট্রোক দিয়েই তৈরি করা এটা। তো এখন যদি ফিল কালার আমি এখান থেকে অন করে দিই ফিল কালার থাকবে, যদি গ্রেডিয়েন্ট দিই ফিল কালারে গ্রেডিয়েন্ট আসবে, যদি নান করে দিই ফিল কালার নান হয়ে যাবে। তো আমাদের কাজের জন্য যখন দরকার হবে ফিল ইউজ করব, যখন দরকার হবে গ্রেডিয়েন্ট ইউজ করবো, আমরা করতে পারবো। ঠিক স্ট্রোকের ক্ষেত্রেও দেখেন সেম বিষয়, যে স্ট্রোক এখান থেকে ওপেন আছে, আমি যদি গ্রেডিয়েন্ট স্ট্রোক চাই স্ট্রোকটা গ্রেডিয়েন্ট আসবে। আমি যদি স্ট্রোকটা নান করে দিই স্ট্রোকও থাকবে না, শুধু পাতটা দেখা যাচ্ছে, দেখছেন? আর পাত তো সবাই চিনি। আচ্ছা, তো এখান থেকে রেক্টেঙ্গেল তো আমরা রেক্টেঙ্গেল তৈরি করতে পারবো এখন। এখন রেক্টেঙ্গেল টুলে থাকা অবস্থায় দেখেন আমি যদি চাই নির্দিষ্ট কোনো সাইজের রেক্টেঙ্গেল তৈরি করব, তাহলে ফটোশপে কি করছিলাম আমরা, নর্মাল পেজের উপর একটা ক্লিক করছিলাম। ইলাস্ট্রেটরও ঠিক সেম বিষয়, দেখেন রেক্টেঙ্গেল টুল নিয়ে পেজের উপর আমি একটা ক্লিক করলাম, দেখেন তো আমার ওয়াইড এবং হাইট চলে আসছে না এখানে? এখন আমি এখানে ভ্যালুটা যা দিব অবশ্যই সেই মাপের তো একটা অবজেক্ট তৈরি হবে। যে আমি এখান থেকে 4/8 ওকে করলাম, দেখেন তো 4/8 ইঞ্চির একটা অবজেক্ট চলে আসছে এখান থেকে, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এভাবে নির্দিষ্ট সাইজের অবজেক্ট আমরা তৈরি করতে পারবো। এখন দেখেন রেক্টেঙ্গেল টুল এর নিচে আর কি কি টুলস আছে, দেখেন রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, আর একটা আছে ফ্ল্যাট টুল। তো ফ্ল্যাট টুল আমরা ইউজ করব না। তো এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল ফটোশপে ছিল। আচ্ছা, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে আমি ক্লিক করে রাউন্ড করতেছি, দেখেন তো সে রাউন্ড হচ্ছে না? আচ্ছা, রাউন্ড কর্নার ক্রিয়েট করছে এখানে। আচ্ছা, কোন কালারটা ভালো শো করতেছে এখানে, রেডটা নাকি ব্লুটা? রেড, এটা থাকবে। আচ্ছা, তো দেখেন এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি একটা রাউন্ডেড তৈরি করলাম। এখন আমার রাউন্ড কি বাড়ানো বা কমানোর দরকার আছে না? ফটোশপে তো আমাদের উপরে কি রেডিয়াস ছিল, তো এখানেও মূলত আমরা পাবো যে কতটুকু রাউন্ড করব বা করব না। তো আমরা সব থেকে সহজ ওয়েতে শিখবো, শর্টকাট। ঠিক আছে, জাস্ট বোঝার চেষ্টা করেন। দেখেন আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিলাম, আমি নিয়ে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে বড় একটা অবজেক্ট তৈরি করলাম, দেখেন সেটার কর্নারটা কি রাউন্ড আছে না? এখন আমি কি মাউসটা এখনো ছেড়ে দিইনি, কিন্তু মাউসটা কিন্তু এখনো ধরে রাখছি, রিলিজ করিনি, কিন্তু মাউসটা এখন আমার চেপে ধরা। এখন আমি যদি চাই এর রাউন্ডটা কম বা বেশি করব, যে আমার রাউন্ডটা এখন ঠিক নাই বা অবজেক্টের ক্ষেত্রে ঠিক লাগতেছে না, তো কম বেশি দরকার, তাহলে আমরা কিচ্ছু করার দরকার নাই। শর্টকাটে দেখেন কিবোর্ডের যদি আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করি, আপ অ্যারো যদি প্রেস করি দেখেন রাউন্ড বাড়তেছে, দেখা যায়? দেখেন রাউন্ড বাড়তেছে। আর যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখেন রাউন্ড আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, ক্লিক করে ড্র্যাগ করে থাকা অবস্থা, এখন দেখেন সম্পূর্ণ রেক্টেঙ্গেল হয়ে গেছে, দেখছেন? না, তো আমি এখন দেখেন কিবোর্ডের আবার আপ অ্যারো প্রেস করলাম, রাউন্ড বাড়তেছে। এখন কতটুকু রাউন্ড দরকার হবে আমরা এখন এখান থেকে ঠিক করে নিতে পারবো। ভ্যালুটাও দেখেন নিচে আমার শো করতেছে, দেখেন নিচে রেডিয়াস কতটুকু হচ্ছে, হাইট কতটুকু, ওয়াইড কতটুকু, নিচে ভ্যালুটাও আমার শো করতেছে। তো এখান থেকে কি আমরা করতে পারবো যে আসলে কতটুকু চাচ্ছে, আমি প্রেস করতেছি দেখেন আমার 1.5 ইঞ্চ এইভাবে একটু একটু করে বাড়তেছে সে। আমার ভ্যালুটাও যত দরকার, হাইট ওয়াইড যেটা দরকার আমি এখান থেকে করতে পারবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমেই। তাহলে কি ফটোশপ থেকে এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গেল নেওয়া কি সুবিধা না? আচ্ছা, তাহলে রাউন্ডেড রেক্টেঙ্গেল আমরা এখন ক্রিয়েট করতে পারবো, রাউন্ডনেসটাও কম বেশি করতে পারবো। তার নিচে আছে কি দেখেন ইলিপস টুল। ইলিপস মানে কি, উপবৃত্ত বা বৃত্ত, তাই না? আচ্ছা, তো ইলিপস টুল দিয়ে কি আমাদের বৃত্তাকৃতি কোনো কিছু তৈরি করার জন্য। এখন আমি যদি নির্দিষ্ট সাইজের চাই তাহলে কি, নর্মাল একটা ক্লিক করে এখানে ভ্যালুটা দিয়ে দিলাম, আসবে না? আমি যদি চাই বৃত্তটা আমার একদম পারফেক্ট হবে, তাহলে কি কিবোর্ডে শিফট প্রেস করে যদি করি তাহলে কি পারফেক্ট হবে না? তো এটা কি আর দেখানোর কিছু আছে? আচ্ছা, এবার খেয়াল করেন পলিগন টুল। পলিগন টুল ফটোশপে ছিল তো, পলিগন, তাই না? পলিগন তো এখানেও আমরা তৈরি করতেছি, দেখেন তো পলিগন তৈরি হচ্ছে না? কয়টা কর্নার ক্রিয়েট করছে সে?
ছয়টা, একটা ষষ্ঠভুজ তৈরি করছে। আচ্ছা, আমি শিফট ধরে করলে কি হবে, পারফেক্টলি হবে, তাই তো? তো এখন আমার ছয়টা কর্নার দরকার না, বেশি বা কম দরকার, তাহলে কি করতে পারি, ক্লিক করে ঠিক ড্র্যাগ করে, এখনো ছাড়ি নাই, আমি যদি দেখেন কিবোর্ডের আপ অ্যারো প্রেস করি একটা একটা করে রাউন্ড বাড়তেছে, দেখছেন? যদি ডাউন অ্যারো প্রেস করি এক একটা করে কমতেছে, অর্থাৎ কর্নার গুলা। হ্যাঁ, আপ অ্যারো দিলে দেখেন কর্নার গুলা বাড়তেছে, এবং ডাউন অ্যারো প্রেস করলে কর্নার গুলা কমতেছে। তাহলে কি ফটোশপ থেকে এখানে একটা সুবিধা না বলেন? আচ্ছা, খুব সহজেই করতে পারবো যতগুলো কর্নার দরকার হবে। এখন তার নিচে আছে কি দেখেন, স্টার টুল। আমাদের ফটোশপে কি আলাদা করে স্টার কোনো টুল ছিল না, তাই না? অর্থাৎ পলিগন টুল থেকে স্টারে কনভার্ট করে করা লাগতো। তো এখানেও দেখেন স্টার টুল আছে আমাদের। তো স্টার টুল দিয়ে আমি এখানে করলাম, এটা কয় স্টার দেখেন তো, 5 স্টার। এখন আমার যদি স্টার বেশি দরকার হয়, আপ অ্যারো ডাউন অ্যারো, ঠিক সেম বিষয়, দেখেন কিবোর্ডের আপ অ্যারো প্রেস করতেছি, দেখেন তো স্টার বাড়তেছে না, দেখেন তো, এমন বাড়ছে। আচ্ছা, সূর্য হয়ে গেছে তাই না, সূর্যের কালারটা কি থাকে? ফটোশপে কি এত সুবিধা ছিল বলেন? এখানে আপনি ইলাস্ট্রেটরে কি চাইতে দেরি আছে, পাইতে দেরি নাই, ঠিক আছে, অনেক মজা। শুধু যে এই ইলাস্ট্রেটর, আমাদের পড়াচ্ছে একটা কথা বলতেছিল প্রেমে পড়া, তাই না, মার্কেট প্লেসের প্রেমে পড়া বা যেটা হোক, আপনি তো ফটোশপের প্রেমে পড়ে গেছেন, কিন্তু ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে প্রথম প্রথম ম্যাচিং করতে পারবেন না, কেমন জানি একটু অশান্তি বা নিজের কাছে ভালো লাগবে না, মানে এই রিলেটেড আর কি। কিন্তু যখন আপনি ইলাস্ট্রেটরে কাজ করবেন, বুঝতে পারবেন, তখন দেখবেন কি ইলাস্ট্রেটর ছাড়া আর কিছু ভালো লাগবে না। প্রকৃত যারা গ্রাফিক ডিজাইনার তারা ইলাস্ট্রেটরকে অনেক পছন্দ করে, যারা ফটোশপ পারে না ভালো করে, ঠিক আছে? তো অবশ্যই মানে কষ্ট হলেও ইলাস্ট্রেটরকে সবাই একটু এর পিছনে পড়ে থাকতে হবে। আচ্ছা, তো এখান থেকে কি আমরা কমানো বা বাড়াইতে পারবো? তো স্টার টুল নিলাম, আমি এখান থেকে করলাম, এখন আমার বেশি কমাবো কি করে, ডাউন অ্যারো প্রেস করে। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমার তো এখান থেকে বাড়াচ্ছি, এর কি আমার যে স্টারের কর্নার গুলো আছে সেইগুলো তো এর সাথে সাথে বাড়তেছে, তাই না? এখন আমি চাচ্ছি যে এটাকে বাড়াবো, কিন্তু এর কর্নার গুলো বাড়বে না বা এটা বাড়বে না। তো আমরা দেখেন কিবোর্ডে যদি অল্টার প্রেস করে টান দিই, দেখেন কিবোর্ডে যদি অল্টার ধরে টান দিই, তাহলে কি করতে চাচ্ছি, এটা নষ্ট হয়ে গেছে, আমি আরেকটা নিই। আচ্ছা, কিবোর্ডের অল্টার দিয়ে যদি টান দিই, দেখেন আমার কর্নার গুলো কিন্তু আর বাড়তেছে না, দেখছেন সাইজ বাড়তেছে বা কমতেছে? হ্যাঁ, কর্নার গুলা কি আর বাড়তেছে, দেখেন বাড়তেছে না, কিন্তু ভিতরে কিন্তু সে ঠিকই বড় হচ্ছে, যদি আমরা কিবোর্ডের অল্টার প্রেস করে করি। তো আমাদের যদি দরকার হয় আমরা তখন করব। জি, পলিগন টুলে কিভাবে সম্ভব? পলিগন টুলে তো মনে করেন এর ইটা নিয়েই থাকে, টোটাল এরিয়াটা, তাই না, এর প্রত্যেকটা পলিগন তো থাকা লাগবে, তার কর্নার নাই আছে। আচ্ছা, তো স্টার টুল আমরা বলতে পারবো, আর ফ্ল্যাট টুল হচ্ছে ইফেক্ট দেওয়ার জন্য, দেখেন অনেক মজা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্ল্যাট টুল, এটা আমাদের দরকার হবে না, ঠিক আছে, এটা আমাদের দরকার হবে না। আচ্ছা, যাই হোক, তো এখন মোটামুটি আমরা কি অবজেক্ট বা শেপ এখানে তৈরি করতে পারবো না সবাই? নির্দিষ্ট সাইজে যদি করতে হয় তাও করতে পারবো, তাই তো? আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে কি ছিল, মুভ টুল বা সিলেকশন টুল, এই অবজেক্টটাকে সরানোর জন্য কি মুভ টুল ইউজ করবো না আমরা, বা সিলেকশন টুল, দেখেন এটাকে আমরা ধরে সরাইতে পারতেছি। এখন আমার দরকার এটার কোথাও এডিট করার, তাহলে কি করব, আমার হেল্প করবে কি পাশে ডাইরেক্ট সিলেকশন টুল, তাই না? তো আমাদের এখান থেকে ফটোশপে তারা ডাইরেক্ট সিলেকশন টুল ভালো করে চেনে নি, ইলাস্ট্রেটরে এসে ভালো করেই চিনতে পারবেন। তো ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমার কি যেটা কি এডিট করতে চাই, দেখেন এই কর্নারটাকে ধরে আমি টান দিচ্ছি, দেখেন তো এটা হচ্ছে না? জি, হ্যাঁ, দেখেন ভিতরে এগুলা কি, তাই? হ্যাঁ, এগুলা হচ্ছে কি আমাদের, দেখেন এটা কি আমার কর্নার আছে না, এখান থেকে এটা হচ্ছে রাউন্ড করার জন্য, দেখেন আমি এটাকে ধরে টান দিলাম, স্মুথ ভাবে চলে আসছে, দেখছেন? দেখেন এটাকে ধরে টান দিলাম, এখান থেকে আমি যাই তৈরি করি, দেখেন একটা স্টার তৈরি করতেছি,
দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এর ভিতরে মনে হচ্ছে কি প্রত্যেকটা কর্নার কর্নার, আমি এই কর্নার চাচ্ছি না, এটাকে একটু স্মুথ আকারে চাচ্ছি। দেখেন আমি জাস্ট এই কর্নারটাকে স্মুথ করব, এটাকে স্মুথ করব, এটাকে স্মুথ করব, অর্থাৎ প্রত্যেকটা কর্নারকে সুন্দর করে স্মুথ করার জন্য। না না, এটা বাইরে যাবে না। তো মোটামুটি এভাবে কি আমরা এটাকে এডিট করতে পারবো। এডিট করা কি অনেক সহজ। আর CS6 বা তার আগের ভার্সন এগুলো হবে না, CC ভার্সন থেকেই এই সুবিধাটা দেওয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমরা এখান থেকে কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে এডিট করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট কি সবাই চিনি? চিনি, তাই না? আচ্ছা, আর এইখানে সবই কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। এখন দেখেন আমি এখান থেকে অনেকগুলো অবজেক্ট তৈরি করি। আচ্ছা, মজার মজার কিছু জিনিস দেখবো, হ্যাঁ? জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন, হয়তো অনেকগুলো স্টেপ হয়ে যাবে। মনে করাই দিন। এখান থেকে দেখেন আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করলাম। শেপ ধরে তৈরি করলে কি আমার পারফেক্ট শেপ হবে? এটা হওয়ার কথা। হ্যাঁ। এখন আমি কি এটাকে কপি করতে চাচ্ছি। শুরু করেন। কথা বলেন না কেউ। একটা অবজেক্টকে ফটোশপে কিভাবে কপি করতাম? অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় তারপর তো, তাই না? আমার কি এটা এখনো সিলেক্ট নাই, আমি যখন ক্লিক করব তখন তো সিলেক্ট হবে, তাই তো? এখন আমি কি করতেছি, কিবোর্ডের অল্টার প্রেস করলে কি ডুপ্লিকেটের চিহ্নটা আসছে, আমি ক্লিক করে ড্র্যাগ করে এটাকে শিফট ধরে কপি করলাম। কপি হলো না? আচ্ছা, এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও তো কপি হইতো। এখন আমার দরকার কি এই পাশে আমি আরো 10টা শেপ নিব। তা আমি এটাকে বারবার কপি করে নিলে কি একটু ডিসটেন্স কম বেশি হইতে পারে না? হবে কিনা বলেন? হবে। আচ্ছা, এখন আমি ভুল করে ফেলছি, আমার আনডু রিডু করার দরকার। খাতায় কিন্তু নোট করেন আনডু রিডু কিভাবে করবেন। তো কপি তো মোটামুটি আমরা কি অল্টার ধরে ক্লিক করে ড্র্যাগ করলে কপি হয়। এই একটা স্টেপ লিখছেন। আচ্ছা, আনডু রিডু করার জন্য ফটোশপে আনডু করতাম কিভাবে? কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা, আর ইলাস্ট্রেটরে আমাদের অত কঠিন না, ইলাস্ট্রেটরে শুধু কন্ট্রোল জেড দিলেই আনডু হবে। আর রিডুর জন্য কন্ট্রোল শিফট জেড। না, ওই একটা একটা আমি দেখাচ্ছি, সেটা একটু পরে আসেন। আনডু রিডু করবো, এখন আনডু করার জন্য কি কন্ট্রোল জেড প্রেস করলাম, এটা কিন্তু আনডু হলো না। এখন তো আমার আনডুটা বেশি হয়ে গেছে, একটা অবজেক্ট বেশি মুছে গেছে, রিডু করব কন্ট্রোল শিফট জেড। তাহলে আনডু রিডু করতে পারবো। ক্লিয়ার এটা? এটা ক্লিয়ার, আনডু রিডু করতে পারবো। অল্টার ধরে কপি করতে পারবো, এটাও ক্লিয়ার। আচ্ছা, এখন আমি অল্টার ধরে এটাকে কপি করলাম। এখন এভাবে আমার যদি 50টা দরকার হইতো, আমি কি একটা একটা করে করলে কি সম্ভব ছিল বলেন? আচ্ছা, ইলাস্ট্রেটরের জন্য সুবিধা দেখেন, লাস্ট কমান্ড কি করছে, আমি এটাকে কপি করে এখানে আনছি, তাই না? কিবোর্ডের যদি কন্ট্রোল প্লাস ডি, এ বি সি ডি, কন্ট্রোল প্লাস ডি প্রেস করি, দেখেন কি হচ্ছে, একই জিনিস বারবার রিপিট করলো, তাহলে আমার বারবার কপি করার দরকার হইলো? হ্যাঁ, ততবার লাস্ট যে বিষয়টা থাকবে সেটাকে রিপিট করতে থাকবে। হ্যাঁ, তাহলে দেখেন আমরা খুব সহজেই নিতে পারলাম না? আচ্ছা, এখন যদি দরকার হয় আমার নিচের দিকে আমি করব, তাহলে আমি এটাকে কি কপি করে নিচে আনলাম। আচ্ছা, এখন যদি নিচে আরো দরকার হয়, কন্ট্রোল প্লাস ডি। দেখেন তো এতগুলো স্টেপ আপনার করতে ফটোশপে কতটা টাইম লাগতো। জি। আচ্ছা, আমরা কি একটা অবজেক্টকে এখান থেকে কপি করে এখানে আনলাম। তো আমার যদি এভাবে অনেকগুলা অবজেক্ট দরকার হইতো, তখন কি করতাম? আমরা লাস্ট যে স্টেপটা করছি সেটাকে বারবার সে রিপিট করবে, এর জন্য কিবোর্ডে যদি কন্ট্রোল প্লাস ডি প্রেস করি, দেখেন কি হচ্ছে, লাস্টের বিষয়টা কি বারবার রিপিট হচ্ছে না, যে কপিটা নির্দিষ্ট ডিস্টেন্স নির্দিষ্ট সাইজেই হচ্ছে, তাই তো? এখন আমার যদি নিচে দরকার হয়, তাহলে কি আমি নিচেও কপি করে আনি?
এখন আমার এখানে অনেকগুলো দরকার হলে কি করতে পারবো এখন, কিন্তু প্রত্যেকটা বারবার নিতে পারবো না বা আমার এত টাইমও থাকবে না, তাহলে কন্ট্রোল ডি প্রেস করলাম। দেখেন তো খুব ইজিতে করতে পারলাম না। আচ্ছা, এখন দেখেন আমি এগুলার কালার চেঞ্জ করে দিই। কালার চেঞ্জ না করে আমাদের এখানে আরেকটা টুলস আছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ কি ছিল, অর্থাৎ ফ্রি ভাবে আর্ট করা, তাই না? আর এখানে তো মূলত আমরা ল্যাসো টুল নিলাম, এখান থেকে ফ্রি ভাবে আঁকলাম, দেখেন তো আর্ট হচ্ছে না, হচ্ছে। ল্যাসো টুলের কাজ এখান থেকে মোটামুটি সিলেকশনের কাজে ব্যবহার করা হয়। তো সিলেকশন করবো, আমি অবজেক্টকে সিলেকশন করবো ল্যাসো টুলতে। দেখেন আমি এই চারটা অবজেক্টকে সিলেকশন করলাম, দেখেন তো এই চারটা অবজেক্টই সিলেক্ট আছে না? আচ্ছা, বোঝা যাচ্ছে না না এই কালারটা? কোন কালারের উপর এটা ভালো দেখাবে? আচ্ছা, এই কালারের উপর ভালো দেখাচ্ছে না এই বিষয়গুলা? আচ্ছা, মূলত আমার ল্যাপটপে কালারটা ভালো দেখা গেল, আপনাদের প্রজেক্টরে তো দূর থেকে সমস্যা হয়। দেখেন এটা সিলেক্ট করলে বোঝা যাচ্ছে না এটা সিলেক্ট আছে এখন? আচ্ছা, বুঝতেছেন তো এখানে অনেক কালারের অবজেক্ট। তো মোটামুটি আমি ল্যাসো টুল নিয়ে এখানে আমি কয়েকটা অবজেক্ট সিলেক্ট করে দিলাম। কি হলো দেখেন তো, যতটুকু জায়গা সিলেকশন করছি ততটুকু জায়গার অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি, এতটুকু জায়গা সিলেক্ট করলাম, এখানে নতুন একটা কালার দিয়ে দিই, রেড। তারপর ল্যাসো টুল নিয়ে আমি এখান থেকে এতগুলো সিলেক্ট করলাম, এখানে আমি নতুন একটা কালার দিয়ে দিই। এখানে খুব সহজেই দেওয়া যাচ্ছে। আচ্ছা, এই কালারটা এবার বোঝা যাচ্ছে, তাই না? তারপর আমার নিচে যদি এই কটা দরকার হয়, সিলেক্ট করলাম, এখানে আমি নতুন আরেকটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, বোঝা যাচ্ছে যে আলাদা আলাদা কালার এখানে। বা এখানে যদি আমার কোনো নির্দিষ্ট অবজেক্টকে সিলেক্ট করতে হয়, একটা সিলেক্ট করছি আমি, এভাবে আরো 5টা করবো, তাহলে কি কিবোর্ডে শিফট ধরে ধরে করতাম না ফটোশপে আলাদা আলাদা অবজেক্ট? এভাবে আলাদা আলাদা অবজেক্ট করে আমি এখানেও কালার দিয়ে দিই, ব্ল্যাক করে দিই এগুলোকে। হ্যাঁ, তো করলাম। এখন ছড়াই ছিটাই আছে প্রত্যেকটা কালার। তো মূলত আমরা কি জানি, কালারের পারফেক্ট কোড দরকার হয়। যেমন আপনি ওয়েবসাইটে একটা কালার ইউজ করছেন, সিম্পল আপনার ওয়েবসাইটে রেড কালারের করছেন, এখন আপনি একটা ডিজাইন করে ফেলছেন, ডিজাইনারও রেড কালার ইউজ করছে, কিন্তু প্রত্যেকটা কালার কোড তো আলাদা হয়, একই রেডের তো বিভিন্ন কালারের শেড আছে, তাই না? এখন দেখা গেল কি একটু এইদিক ওদিক হয়ে গেছে, বা আপনার ডিজাইনের জন্য চাচ্ছেন যে রেডটা ইউজ করছেন আপনি এই রেডটা চাচ্ছেন না, এই রেড চেঞ্জ করে আপনি এখানে অন্য কোনো কালার দিবেন, বা রেডের কোডিংটা ঠিক নাই, এটা ঠিক ঠিক করে পারফেক্ট আরো রেড কালার চেঞ্জ করবেন বা অন্য কোনো কালার দিবেন, আমাদের দরকার হতে পারে না যে এখান থেকে রেড কালার গুলোকে সিলেক্ট করব। আচ্ছা, তাহলে রেড কালার গুলোকে কিভাবে সিলেক্ট করব? আমাদের এখান থেকে দেখেন তার জন্য হেল্প করতেছে কি, নির্দিষ্ট কোনো অবজেক্ট বা শেপকে সিলেক্ট করার জন্য ম্যাজিক ওয়ান টুল। অর্থাৎ ফটোশপ ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি করতাম, সেম কালারের বিষয়গুলোকে খুব সহজে ম্যাজিকের মতো সিলেক্ট করে নিত, তাই না? তো মূলত আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখান থেকে দেখেন রেড এর উপর ক্লিক করতেছি, দেখেন তো রেড গুলো সিলেক্ট হয়েছে না? শুধু ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখেন আমি শুধুমাত্র ব্ল্যাক এর উপর ক্লিক করছি, দেখেন যেখানে যেখানে ব্ল্যাক আছে সেখানে সেখানে সিলেক্ট করে ফেলছে সে। এখন সিলেক্ট সে কিভাবে করছে বা কিভাবে করবে বা কিভাবে করবে না, সেটা হচ্ছে দেখেন আমি ম্যাজিক কন্ট্রোল দিয়েও করতে পারি, বা আমি এখান থেকে শুধুমাত্র এই রেডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করা থাকা অবস্থায় আমি যদি আরো সহজভাবে করতে চাই, দেখেন সিলেক্ট থেকে সেম, অর্থাৎ সেম মানে কি, সমান বা একই, তাই না? সিলেক্ট থেকে সেম, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে রেডটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখেন আমি সিলেক্ট মেনু থেকে সেম, সেম থেকে দেখেন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে কি, অর্থাৎ যে ইফেক্ট গুলো আমি দিব, যে রেডের ভিতরে দেখা গেল কি আমি স্ট্রোক কালার ইউজ করছি, গ্রেডিয়েন্ট ইউজ করছি, বিভিন্ন টেক্সচার ইউজ করছি, তাই না? বিভিন্ন ধরনের অ্যাপিয়ারেন্স ইউজ করছি আমি ইলাস্ট্রেটরে। এখন এখানে দেখা গেল 10 টাকা রেড আছে একই কালারের, কিন্তু 5টাতে আমার স্ট্রোক দেওয়া, 5টাতে স্ট্রোক দেওয়া না। এখন আমি চাচ্ছি যে 5টা স্ট্রোক দেওয়া সেই 5টা সিলেক্ট হবে, বাকি 5টা সিলেক্ট হবে না, এমনও তো দরকার হতে পারে যে বা যে 5টা স্ট্রোক দেওয়া নয় সেই 5টাকে সিলেক্ট করে আমি স্ট্রোক দিব, সেই 5টাই শুধু সিলেক্ট করব। তো সে অ্যাপিয়ারেন্স বলতে কি, তাদের ভিতরে যে অ্যাপিয়ারেন্স গুলো সেম থাকবে সেগুলাই করবে। তারপর নিচে আছে কি দেখেন ব্লেন্ডিং মুড। আচ্ছা, ব্লেন্ডিং মুড ফটোশপে দেখছিলাম বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া, তো এতেও যদি বিভিন্ন ধরনের ইফেক্ট অর্থাৎ ব্লেন্ডিং মুড যদি সেম হয়, যে অবজেক্টগুলোর ব্লেন্ডিং মুড আমি একই করছি, যে ব্লেন্ডিং মুড ঠিক হয়নি, চেঞ্জ করব বা ডিলিট করব বা অ্যাড করব, সেই ক্ষেত্রে তাদের ব্লেন্ডিং মুড অনুযায়ী আমি খুঁজতে পারি যে এই ব্লেন্ডিং মুডে যা যা আছে সেগুলাই সিলেক্ট হবে।
ফিল স্ট্রোক, ফিল স্ট্রোক বলতে তো জানি যে যাদের ফিল কালার স্ট্রোক কালার সমান সেই অবজেক্ট গুলাকে শুধু সে সিলেক্ট করবে। ফিল কালার অর্থাৎ ফিল কালার যদি সেম থাকে তাহলে আমি যেমন রেডটাকে সিলেক্ট করছি তার ফিল কালারটা সবার যাদের আছে, দেখেন আমি ফিল কালার দিলাম কিন্তু সব রেড গুলা সিলেক্ট হয়ে গেল না এখান থেকে। তারপর এখান থেকে অপাসিটি, তাদের যদি অপাসিটি দিকে করতে চাই যে এটার অপাসিটি এক ওটার অপাসিটি এক, যে কোনো একটা অপাসিটি কম বেশি হয়ে গেছে এদের সিলেক্ট করব, বা এদের অপাসিটি আবার একটু কম দেওয়া হয়ে গেছিল এদেরকে অপাসিটি ফুল করে দিব। এভাবে অপাসিটি অনুযায়ী বা স্ট্রোক কালার অনুযায়ী স্ট্রোক হোয়াইট অনুযায়ী, তো এইভাবে প্রত্যেকটা অবজেক্ট যদি আমি সিলেক্ট করতে চাই করতে পারবো। যে স্ট্রোকের হোয়াইট যতটুকু, যে আমি 10 পিটির স্ট্রোক ইউজ করছি যে অবজেক্ট গুলাতে, শুধু সেই অবজেক্ট গুলাই আমার সিলেক্ট হবে, তাও আমি এখান থেকে করতে পারবো। হ্যাঁ, তাহলে এইভাবে কি নির্দিষ্ট কোনো শেপকে সিলেক্ট করার দরকার হলে আমরা করতে পারবো। যেমন আমি ম্যাজিক দিয়ে দেখেন রেড কে সিলেক্ট করলাম, এখন আমার রেড দরকার না, আমি এখানে অন্য একটা কালার দিব, গ্রিন কালার দিব, দেখেন গ্রিন কালার নিয়ে নিছে সে। তারপর আমি এখান থেকে ব্ল্যাক কে সিলেক্ট করলাম, ব্ল্যাক কে ব্ল্যাক রাখবো না, রেড দিব, আমি এখান থেকে রেড করে দিলাম, দেখেন সেখান থেকে রেড কালার নিয়ে নিছে। তো তাহলে এভাবে করা যাবে না? আচ্ছা, তাহলে কি আমরা অবজেক্টকে ডুপ্লিকেট করতে পারবো, অর্থাৎ লাস্ট কমান্ড যেটা থাকবে সেটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারবো। এবং নির্দিষ্ট কোনো অবজেক্টকে যদি সিলেকশন করতে হয় তার জন্য কি ল্যাসো টুল ফ্রি ফর্ম ভাবে, আর ম্যাজিক অন টুল কি কাজ করতেছে আমাদের ম্যাজিকের মতো নির্দিষ্ট কোনো কালারকে যদি সেট করতে হয়। আর সিলেক্ট থেকে সেম, এখান থেকে আমরা তো আরো অ্যাপিয়ারেন্স বা বিভিন্ন ইফেক্ট দিয়ে যদি সার্চ করে করতে চাই তাও করতে পারবো। এখন দেখেন আমাদের এখানে পেন টুল, পেন টুল নিয়ে আমাদের আরো আলাদা ক্লাস হবে, তো পেন টুল নিয়ে বেসিক তো আমরা জানি। দেখেন পেন টুল নিয়ে আমরা ক্লিক করে নরমালি ক্লিক করে ড্র্যাগ করে যেভাবে কাজ করি, তো এখান থেকে কাজ করতে পারতেছি না আমরা, এই বিষয়গুলো নিয়ে আমরা পরেও দেখবো। তো মোটামুটি আপাতত আপনার কার্টুন করা লাগবে, কার্টুনের জন্য যদি আমাদের পেন টুল দরকার হয় তখন আমরা ইউজ করতে পারবো, কারণ আমরা তো জানি পেন টুলে কি ধরনের কাজ করে। আর টাইপ টুল, টাইপ টুল নিয়েও আমাদের ক্লাস থাকবে। তো মূলত টাইপ টুল দিয়েও তো আমরা টাইপ করতে পারি, ফন্ট সাইজ ছোট বড় করা, বিভিন্ন বিষয় থাকবে। তো টাইপ টুল দিয়ে কি টাইপ তো সবাই করতে পারি। আর টাইপ টুল এখান থেকে দেখেন আমাদের ক্যারেক্টার প্যালেট, অর্থাৎ যেটা আমরা ফটোশপে কিবোর্ডের কন্ট্রোল প্লাস টি প্রেস করলে কি হইতো, ফ্রি ট্রান্সফর্ম হইতো না? আচ্ছা, ইলাস্ট্রেটরে কিন্তু ফ্রি ট্রান্সফর্মের কোনো শর্টকাট বা কোনো অপশন নাই। দেখেন অবজেক্টকে সিলেক্ট করলে অটোমেটিক সে ফ্রি ট্রান্সফর্ম হয়ে যায়। আমি যে অবজেক্টই করি না কেন এখান থেকে পেন টুল দিয়ে একটা অবজেক্ট করলাম, দেখেন আমি যখন এটাকে সিলেক্ট করছি অর্থাৎ মুভ টুলে থাকলেই কি আমার এটা ফ্রি ট্রান্সফর্ম অটোমেটিক হয়ে যায়, তাহলে আমার দরকার নাই ফ্রি ট্রান্সফর্ম। আর যদি কন্ট্রোল টি প্রেস করি কি হয়, অবজেক্ট সিলেক্ট থেকে আমাদের এখান থেকে অবজেক্ট না, কন্ট্রোল টি হচ্ছে আমাদের ক্যারেক্টার প্যালেট, অর্থাৎ টাইপ টুলের যে ক্যারেক্টার প্যালেটটা আছে সেটার জন্য আমরা কন্ট্রোল টি ইউজ করব। তো মূলত যদি টাইপের জন্য দরকার হয় আমরা এখান থেকে কি টাইপটাও করতে পারবো। তো এইগুলো নিয়ে আমরা পরে দেখবো। তো আপাতত কি কার্টুন তৈরি করা, আচ্ছা কার্টুন কি সবাই তৈরি করতে পারি? ফটোশপে শিখছি তাই না? তো দেখেন আমি কার্টুন তৈরি করি সহজেই, ইলিপস টুল নিলাম, সব বোঝা যাচ্ছে এটা? এটা দেখো হ্যাঁ। আচ্ছা দেখেন কার্টুন তৈরি করব কি করে, তো আমি কার্টুনের মাথা তৈরি করলাম, তারপর এখান থেকে তার চোখ তৈরি করতে চাচ্ছি। আচ্ছা এটা বোঝা যাচ্ছে না কেন বলেন তো, কালারটা সেম হয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। এখন কি একটা তৈরি করছি এপাশে আরেকটা দরকার না, তাহলে এটা কি কপি করবো, অর্থাৎ অল্টার ধরে আমি শিফট ধরে কপি করে নিয়ে চলে আসলাম, এটুকু তো পারি। তারপরে মুখটা তৈরি করি, নাকটা তৈরি করি। আচ্ছা এখন কান দুইটা তৈরি করতে হবে, কান তৈরি করতেছি। এখন দেখেন কিন্তু কান তৈরি করলাম, কিন্তু আমার তো প্রবলেম হয়ে গেল, কানটা তো উপরে চলে আসছে তাই না? ফটোশপে হলে কি করতাম, লেয়ার উপরে নিচে করতাম, কিন্তু ইলাস্ট্রেটরে তো এমন অপশন নাই।
তাহলে আচ্ছা, হ্যাঁ শর্টকাটে সব শিখবো। তাহলে এখন আমাদের কি দরকার বলেন? এই কানটাকে ধরে মাথার নিচে নেওয়ার দরকার না বলেন? কারণ আমাদের কাজের জন্য অবশ্যই দরকার হবে অবজেক্টকে নিচে বা উপরে নেওয়া। ফটোশপে হলে যেটা করতাম, লেয়ারটাকে উপরে নিচে করে ফেলতাম। তো ফটোশপে লেয়ার উপরে নিচে নেওয়ার জন্য কিবোর্ড শর্টকাট কি ছিল? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। তাহলে এটাকে এখন নিচে নিব, তাহলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট প্রেস করলে এক এক স্টেপ নিচে আসবে। আর একবারে যদি সবার নিচে নিতে চাই, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, যেটা ফটোশপেও করতো এখানেও ঠিক সেম বিষয়। বুঝছেন? বা আমরা যদি এখান থেকে সফটওয়্যারের মাধ্যমে কমেন্ট দিয়ে করতে চাই, দেখেন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, তো এখান থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে দেখেন অনেকগুলো অপশন আছে যেগুলো শর্টকাট আকারেই দেওয়া আছে। দেখেন ব্রিং টু ফন্ট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট রাইট, থার্ড ব্র্যাকেট যেটা রাইট, দেখছেন? অর্থাৎ ব্রিং টু ফন্ট দিলে কি হবে, অবজেক্টটা সবার উপরে চলে আসবে। আর ব্রিং ফরওয়ার্ড দেখেন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট, অর্থাৎ ফরওয়ার্ড মানে কি এক স্টেপ উপরে আসবে। তো সেন্ড ব্যাকওয়ার্ড দেখেন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট লেফট, অর্থাৎ এক স্টেপ সে নিচে যাবে। আর সেন্ড টু ব্যাক, অর্থাৎ একবারে যদি নিতে চাই শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করলে একবারে নিচে চলে যাবে। আমরা যদি এখান থেকে করতে চাই করতে পারি, বা অবজেক্ট সিলেক্ট করে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করলাম, একবারে সে নিচে চলে গেল। তাহলে অবজেক্টকে কি নিচে উপরে নেওয়া যাবে এখন? আচ্ছা বুঝছেন এটুকু? আচ্ছা, তাহলে এখন কার্টুন তৈরি করতে পারবো না, এখন অবজেক্ট উপরে নিচে নিয়ে নিয়ে পারে মানে তো কার্টুন তৈরি করতে পারবো আমরা, তাই না? আচ্ছা, এখনো অনেক সমস্যা আছে সেটা বলতেছি। এখন দেখেন আমি চাচ্ছি কি নাকটাকে একটু এডিট করব। ঠিক আছে, নাকটাকে আমার একটু এডিট করা লাগবে, টেনে একটু লম্বা বা খাটো বা এখান থেকে করব। আচ্ছা, এখান থেকে দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে কি নাকটাকে তো আমি এডিট করতে চাচ্ছি। এখন নাকটার এই পয়েন্টটা আমি ধরে একটু টানতে চাচ্ছি এদিকে। এখন দেখেন আমার নিচেরটা একটু সরে গেল এখান থেকে। কাজের জন্য তো এরকম হইতেই পারে, একটা কাজ করতেছে আমার পাশে লেগে একটু সরে গেল, এটা কি একটা ডিস্টার্ব না বলেন? কারণ আমি তো মাথাটাকে চাচ্ছি না, তারপর দেখেন এখান থেকে করতে যাচ্ছি, আমি এটাকে ধরতেছি, এই পয়েন্টটাকে ধরতেছি, ধরতে ধরতে দেখেন আমার মাথাটা একটু সরে যাচ্ছে, তাই না? এটা তো কাজের জন্য অবশ্যই ডিস্টার্ব। ফটোশপ হলে কি করতাম, পজিশন লক করে রাখতাম, তাই কিনা বলেন? আচ্ছা, তো এখানেও আমরা কি করতে পারি, লক করতে পারি। আমরা অবজেক্টকে উপরে নিচে নিতে তো পারবো। আচ্ছা, লক করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট শিখি। এই মাথাটাকে ধরে লক করতে চাচ্ছি, তাই না? কন্ট্রোল প্লাস কিবোর্ডে যদি টু প্রেস করি, কন্ট্রোল প্লাস টু, কন্ট্রোল প্লাস টু দিলে অবজেক্ট লক হবে। এখন দেখেন আমি এটাকে যতই সিলেক্ট করি এটা সিলেক্ট হবে না, এটা এখন কি লক হিসেবে আছে। কন্ট্রোল প্লাস টু যদি প্রেস করি অবজেক্ট লক হবে। তাহলে লক করতে পারবো। এখন আনলক করব কিভাবে? আচ্ছা, আনলক করব কিভাবে তাহলে দেখেন, কন্ট্রোল অল্টার টু যদি প্রেস করি তাহলে আনলক হবে। তাহলে কন্ট্রোল টু দিলে আমার লক হচ্ছে, কন্ট্রোল অল্টার টু দিলে আমার আনলক হচ্ছে। করতে পারবো এখন? আচ্ছা, লক করতে পারবো। আমি যেটা সিলেক্ট থেকে কন্ট্রোল টু দিব সেটা লক হবে। আর আমি যদি কন্ট্রোল অল্টার টু দিই, আমার আগের যতগুলো অবজেক্টই থাকুক না কেন সব অবজেক্ট গুলো আনলক হয়ে যাবে একবারে। জি, না না, একটা একটা করে লক করবেন, যখন আনলক করবেন সব একসাথে আনলক হয়ে যাবে। জি, আর কত সুবিধা দিবে আপনাদের। আচ্ছা, তাহলে লক আনলক করতে পারবো। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে দেখাইনি। আচ্ছা, এইখানে দুইটা অবজেক্ট আছে দেখছেন? আচ্ছা, এইখান থেকে আবার ব্ল্যাকটা নিচে আছে। এখন আমি চাচ্ছি কি ব্ল্যাকের এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে একটু এদিকে ওইদিকে সরানোর দরকার, কারণ এখান থেকে মিলতেছে না। দরকার হইতে পারে না কাজের জন্য, এই নিচেরটা আমার একটু কাজ করা লাগবে। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচেরটা যখন ধরতে যাচ্ছি আমার তো উপরেরটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, ফটোশপ হলে কি করতাম? জি,
কেন আমার এখান থেকে করতে যাচ্ছে, এখন তো আমি দেখতে পাচ্ছি না এখানে কি আছে। দেখা যাচ্ছে, দেখেন তো, দেখা যাচ্ছে এখানে কি আছে, পয়েন্টটা দেখা যাচ্ছে। এখানে যদি আরো 10টা পয়েন্ট থাকতো, আইটা বন্ধ করে দিতাম, তাই না? কারণ উপরে এটা ডিস্টার্ব করছে, আইটা অফ করে, যেমন ডিলিট এরিয়াতে কি আমরা আই অফ করে কাজ করছি না, তাই তো করছিলাম। তো এখানেও তো আমাদের সেমন অবস্থায় পড়তে হইতে পারে, বা আমরা তো এখানেও শিখবো ডিজাইন, তাহলে কি আইটাকে অফ করতে হইতো, কিন্তু এখানে তো আমাদের সেই লেয়ারের মতো কোনো আই নাই বা কিছু নাই, কি করব? তাহলে এটাকে কি হাইড করে দিতাম, তাই না? আচ্ছা, তাহলে অবজেক্টকে হাইড করবো কিভাবে? লক তো করতে পারি, লক করলেও তো আমার প্রয়োজন শেষ হচ্ছে না, তো আমার আরো থেকে যাচ্ছে যে কি চাচ্ছি। তাহলে এটাকে কি হাইড করবো, তো অবজেক্ট হাইড করার জন্য আমরা দেখেন কিবোর্ডের কন্ট্রোল+3, অবজেক্ট হাইড করার জন্য দেখেন অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল+3 প্রেস করলাম, দেখেন অবজেক্ট হাইড হয়ে গেল। তাহলে আনহাইড করব কিভাবে? কন্ট্রোল+3 আনহাইড, এটাও ঠিক সেম কাজই করবে। দেখেন একটা অবজেক্ট সিলেক্ট থেকে যদি হাইড করি হাইড হবে, আবার কন্ট্রোল+3 দিলে প্রত্যেকটা আনহাইড অবজেক্টগুলো একসাথে আনহাইড হয়ে যাবে। তাহলে অবজেক্টকে লক করতে পারবো, অবজেক্টকে হাইড বা আনহাইড এটাও করতে পারবো। পারবেন না এখন? কার্টুন তৈরি করা যাবে, দেখেন তো যতটুকু শিখছি, মনে হয় যাবে। আচ্ছা, তো গ্রুপ আনগ্রুপ এটাও একটু দেখি। আচ্ছা, 2 মিনিট। এখানে অবজেক্ট তৈরি করলাম, আমার এখান থেকে আমি সিমিলার কিছু অবজেক্ট সিলেক্ট করি। আচ্ছা, এখন ফটোশপে গ্রুপ আনগ্রুপের একটা বিষয় ছিল, তাই না? সাজানো গোছানো। দেখেন আমি চাচ্ছি কি আমার এই রেড গুলাকে একটা গ্রুপে রাখবো, কারণ রেড গুলা দেখা গেলো একটা এদিক ওদিক সরে গেলে সমস্যা। তাহলে অবজেক্ট গুলাকে সিলেক্ট করতে পারি, বা শিফট ধরে একটা একটা করেও করতে পারি। করে আমরা গ্রুপ করবো কিভাবে? দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলে গ্রুপ, দেখছেন? বা কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল+G, ABCD, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল+G করলে কি গ্রুপ হবে। এখন দেখেন একটা সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হচ্ছে, কন্ট্রোল+G, ফটোশপে যা ছিল তাই। তারপর দেখেন এটা একটা গ্রুপে করলাম, এটা একটা গ্রুপে করলাম, এখন এগুলাও একটা গ্রুপে করার দরকার। তো এখান থেকে দেখেন আমি এগুলা সিলেক্ট করলাম, শিফট ধরে এগুলা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলে গ্রুপ করলাম। এখন এগুলা দেখেন প্রত্যেকটা কি আলাদা আলাদা গ্রুপে আছে, তাই না? এখন সবগুলোকে মিলে আমি চাচ্ছি আর একটা গ্রুপে রাখবো, কারণ এখান থেকে দেখা গেলো এই একটা গ্রুপের দিকে সরে গেল, তাহলে তো সমস্যা। তো সবগুলোকে আবার সিলেক্ট করে আবারও কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করলাম। এখন কি সবগুলো একটা গ্রুপে আছে না? দেখেন আনগ্রুপ হয়ে গেছে এটা। জি, আচ্ছা, গ্রুপ করলাম, এখন আনগ্রুপ কি কন্ট্রোল+Shift+G দিলে আবার আনগ্রুপ হয়ে গেল। কন্ট্রোল+Shift+G অথবা রাইট ক্লিক করে আনগ্রুপ। তো গ্রুপ আনগ্রুপ আমাদের অনেক এইখানে অবশ্যই দরকার হবে ইলাস্ট্রেটরে, অনেক কাজ করবেন, কারণ এখানে তো আমার লেয়ার আমি চিনবো না। দেখা গেলো পুরো একটা কার্টুন অনেক বড় একটা ডিজাইন করছেন, সেটাকে পুরোটাই গ্রুপ করে রাখতে হবে। কারণ দেখেন আমি এখান থেকে এই কার্টুনটা তৈরি করছি, এটাকে যদি এখন গ্রুপ করে না রাখি, একটা যদি এদিক সরে যায়, টোটালটাকে সিলেক্ট করে আমি রাইট ক্লিক করে গ্রুপ করলাম। এখন দেখেন যেখানেই সরাই কি সবগুলো একসাথে সরতেছে। তাহলে গ্রুপ আনগ্রুপ করতে পারবো, তাহলে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করা সম্ভব, তাই না? আর পেন টুলের কাজ যদি করতে হয় এখন ইউজ করতে পারেন, পেন টুল নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ফাইল সেভ করব কিভাবে? দেখেন আমরা ফাইল থেকে কি সেভ অ্যাজ বা সেভ, এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, তো সেভ অ্যাজ থেকে এখান থেকে সেভ করব। দেখেন এখানে কি কি ফরম্যাট শো করে, আমার কিন্তু জেপিজি শো করতেছে না সেভ অ্যাজ থেকে, দেখছেন?
এআই, পিডিএফ, ইপিএস, এখান থেকে অন্যান্য বিষয়গুলো আছে, জেপিজি নাই। তাহলে এখান থেকে আমরা কি এআই তে সেভ করতে পারবো। আমাদের যেহেতু ফাইল এক্সটেনশন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এর এক্সটেনশন হচ্ছে কি ডট এআই, আমরা এআই তে সেভ করবো, অর্থাৎ সোর্স ফাইল যদি রাখতে চাই। আচ্ছা, এখন আমরা যদি জেপিজি বা আদার্স কোনো কিছুতে সেভ করতে চাই, তাহলে ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেখছেন, অল্টার শিফট কন্ট্রোল এস, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখানে যদি ক্লিক করি, এখন দেখেন সেভ ফর ওয়েব থেকে আমার এখান থেকে টু আপ করে নিই, এখান থেকে কি জেপিজি তে আমি দেখা দিলাম জিআইএফ, পিএনজি, পিএনজি 24, এখান থেকে সেভ করতে পারবো। এখন ফটোশপে যেমন 4টা অপশন ছিল না সেভ ফর ওয়েবে, এখানে আমাদের টু আপ, 2টা অপশন, তাহলে এখান থেকে আমরা সেভ করতে পারবো এখান থেকে। আচ্ছা, তো আমরা আরো দেখবো সেভ করার জন্য। জি, আচ্ছা, ইউজ করেন আর অনেক কিছু